ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন। আজকে আমরা যদি এই একবিংশ শতাব্দীর যদি প্রথম ভাগে এই বিষয় নিয়ে আলোচনা করছি, তার মানে বুঝে নিতেই হয় যে পরবর্তী যে অধ্যায় আসতে চলেছে তা কতটা আরো কঠিন, তা কিন্তু আমাদের কাছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো। আবহাওয়া বা এই জলবায়ুর পরিবর্তনের পেছনে অনেক কারণ রয়েছে। তার মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে এই জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রতিরক্ষাকারী উপাদান, যাকে আমরা বলে থাকি ওজোন স্তর বা ওজোন লেয়ার। এই ওজোন লেয়ার ক্রমাগতভাবে তার যে কর্মক্ষমতা হারাচ্ছে, আর এই কর্মক্ষমতা হারানোর পেছনে কারণ হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন নামক এক বিশেষ ধরনের গ্যাস। আর এই গ্যাস বা এই ক্লোরোফ্লুরোকার্বনকে আমরা কতটা কন্ট্রোল করতে পারবো, তার জন্য একটি ভারত সরকার কর্তৃক গোটা বিশ্বব্যাপী একটা প্রোটোকলের একটা কথা বলা হয়েছে। তার নাম হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। বাংলা স্পেলিংটা ভুল আছে, মন্ট্রিয়াল হয়ে গেছে, মন্ট্রিল হবে। সো নমস্কার বন্ধুরা, আমি মানিক মঞ্জন। আজকে পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট ইউনিট থেকে আমরা আলোচনা করছি মন্ট্রিল প্রোটোকল নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক। মন্ট্রিল প্রোটোকল আমাদেরকে যে বিশেষ একটা বিপদের আশঙ্কা দিচ্ছে, সেই আসন্ন বিপদটাকে একটু ভালো করে যদি বোঝা যায় তাহলে হয়তো আপনারা অনুধাবন করতে পারবেন। সূর্য থেকে আসা যে ইউভি 97 থেকে 99%, এই ইউভি রে কি হয় যখন ঢোকে, এই ইউভি রেটা কিন্তু রিফ্লেক্টেড হয়ে বেরিয়ে যেত, কিন্তু এই যে সিল্ড ওজোন স্তর এটাকে ডিপ্লিট করে দিচ্ছে, হ্রাস করে দিচ্ছে কে, সিএফসির মতো কিছু গ্যাস। ওকে, তো কি আসন্ন বিপদ হতে পারে বা হচ্ছে দেখে নেওয়া যাক। এক হচ্ছে মানুষের স্বাস্থ্যের উপর পড়ছে। লক্ষ লক্ষ মানুষের কিন্তু চামড়াগত ক্যান্সার দেখা দিচ্ছে, এছাড়া চোখে ছানি দেখা দিচ্ছে, এমনকি মানুষের মধ্যে যে অনাক্রমতার শক্তি, রোগ প্রতিরোধ শক্তি, সেটা কমছে। সেকেন্ড যেটা প্রভাব আসছে পরিবেশের উপর। পরিবেশ যাই বললে কেন, পরিবেশের উপর ব্যাপক প্রভাব পড়ছে। বিভিন্ন পরিবেশের উপাদানগুলির ক্ষতি এবং বিশেষ ক্ষেত্রে কৃষি উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে। তৃতীয় হচ্ছে ফনা অর্থাৎ প্রাণী জগৎ। স্থলজ ও সামুদ্রিক প্রাণীর বাস্তুতন্ত্রের মারাত্মক বিপর্যয় ঘটছে। এবার আমরা আসবো কোন বিষয় বা কোন কারণে কারা কারা বা কোন উপাদানগুলি এই ওজোন স্তরটাকে হ্রাস করাচ্ছে, অর্থাৎ ওজোন স্তর ক্ষয়কারী পদার্থগুলি কি কি। তো এই ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্সটা সম্পর্কে জানতে হবে কি। তো ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্সেস হলো অত্যন্ত স্থিতিশীল গ্রিনহাউস গ্যাস, যা স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছে, তাহলে ওজোন স্তরটা কোথায় থাকে, স্ট্র্যাটোস্ফিয়ারে, সেখানে পৌঁছে ওজোন অণুটাকে ধ্বংস করে। আর এই যে গ্যাসগুলির কথা বললাম বা ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ বললাম, তাদের মধ্যে সবচেয়ে ক্ষতিকার হচ্ছে সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন। প্রথমে অ্যানেক্স এ হচ্ছে সিএফসি এবং হ্যালান। এই সমস্ত গ্যাস রেফ্রিজারেটর, অ্যারোসল, অগ্নি নির্বাপক যন্ত্র থেকে এসে থাকে। এছাড়া অন্যান্য হ্যালোজেনেটেড কার্বন ফ্লোরোকার্বন, কার্বন টেট্রাক্লোরাইড, মিথাইল ক্লোরোফর্ম, ইন্ডাস্ট্রিয়াল দ্রাবক, ক্লিনিক এজেন্ট প্রমুখ। এজেন্ট বি গেল,
এজেন্সি HCFC অন্তর্বর্তীকালীন বিকল্প রাসায়নিক হিসাবে যেটাকে ব্যবহার করা হয়। অ্যানেক্স ইতে দেখানো হচ্ছে মিথাইল ব্রোমাইড, সাধারণত কৃষি কাজে কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়। অ্যানেক্স FA HFC জলবায়ু উষ্ণকারী বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। এই সবগুলো হচ্ছে কিন্তু ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ। এবার আসবো মন্ট্রিল প্রোটোকল কিভাবে এই ওজোন স্তরটাকে নিয়ে তাদের প্রক্রিয়াটাকে সংগ্রহ করে প্রক্রিয়াটি ধাপে ধাপে এই ব্যবহারটাকে হ্রাস করার চেষ্টা করছে। তো মন্ট্রিল প্রোটোকল তার কোর প্রিন্সিপাল হচ্ছে, যেটা সাইন হয়েছিল 1987-এ, তার কর্মক্ষমতা তারা নিরূপণ করতে থাকে 1989 থেকে। সো এটি কিন্তু মন্ট্রিল প্রোটোকল কিন্তু তাৎক্ষণিক নিষেধাজ্ঞার নির্দেশ দিয়েছিল না, বরং এটি আইনগতভাবে বাধা বা বাধ্যবাধকতার মাধ্যমে ওজোন ক্ষয়কারীর যে পদার্থগুলি আমরা ব্যবহার করে থাকি তার উৎপাদন ও ব্যবহারে তারা ধাপে ধাপে হ্রাস করার কথা বলেছিল। আর কি বলেছিল, এই যে চুক্তি বা মন্ট্রিল প্রোটোকল এটি কিন্তু পরিবর্তনশীল ছিল। নতুন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির সাথে মানিয়ে নিতে এটি 9 বার, মাইন্ড ইট, 9 বার সংশোধন করা হয়েছে, 9 টাইম অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। সো এই স্টেপ বাই স্টেপ একটা প্রক্রিয়ার কথা বলা হচ্ছে। 1989 থেকে 2030 টার্গেট রাখা হয়েছে এবং তারপরে আবার ফিউচারে করা হবে। এবারে ইকুয়াল বাট ডিফারেন্ট রেসপন্সিবিলিটিস, আমরা একটু যে আগে স্লাইডটা দেখছিলাম সেখানে দেখানো হয়েছে দুটি ধরনের আমরা এই পৃথিবীতে দেশ দেখেছি। একটা হচ্ছে ডেভেলপড নেশন, যারা অলরেডি উন্নত দেশ, আর আরেকটা দেশ যারা হচ্ছে ডেভেলপিং, যেমন ভারতবর্ষ একটা ডেভেলপিং কান্ট্রি। তো এদের দুই গোত্রের কিন্তু পৃথক পৃথক দায়িত্ব আছে। যেমন প্রথমে আসি টাইম টেবিল, সময়সূচি নিয়ে। তো কাদের কাদের বলা হচ্ছে যে তোমরা দ্রুত কাজ করো, যারা ডেভেলপড নেশন তাদের বলা হচ্ছে ইউ হ্যাভ টু টেক দ্য অ্যাগ্রেসিভ, দ্রুত ও আগ্রাসী হ্রাসের লক্ষ্যমাত্রা রাখতে হবে। আর অন্যদিকে বলা হচ্ছে যারা ডেভেলপিং কান্ট্রি, রূপান্তরের জন্য একটু সময় বেশি দেওয়া হবে, অর্থাৎ এক্সটেন্ডেড গ্রেস তোমরা এটার মধ্যে করতে হবে, তবে তোমরা একটু টাইম নিতেও পারো, অসুবিধা নেই। ফাইন্যান্সিয়াল রোল অর্থাৎ আর্থিক ভূমিকা, চুক্তির তহবিল ব্যবস্থায় বাধ্যতামূলক অনুদান দিতেই হবে, ডেভেলপমেন্টকে দিতেই হবে। তবে হ্যাঁ, ডেভেলপিং নেশনের ক্ষেত্রে বলা হচ্ছে আর্থিক সহায়তার সুবিধাভোগী তারা কিন্তু আর্থিক সহায়তা পাবে, তারা এই কাজ করার সময় যদি কোথাও প্রয়োজন পড়ে তাদেরকে আর্থিক সুবিধা দেওয়া হবে ডেভেলপিং নেশনদেরকে। টেকনোলজি, প্রযুক্তি, ডেভেলপড নেশনদের কাছে এই ওজোন ডিপ্লেটিং যে সলিউশন বা উপাদানগুলি রয়েছে তার টেকনোলজি কিন্তু উদ্ভাবক এবং তারা যেমন ইনভেন্ট করবে, প্লাস তারা কিন্তু অন্যান্য দেশকে তারা সেই মানে সেই বিশেষ টেকনিক্যাল যে ইনস্ট্রুমেন্টটাকে বিক্রিও করতে হবে যাতে করে অন্যান্য দেশ পায়। আর ডেভেলপিং নেশন তারা প্রযুক্তি গ্রহণ করবে যাদের প্রযুক্তি সহায়তা করার ক্ষমতা আছে, যেমন ডেভেলপ নেশন থেকে তারা নেবে। নেক্সট চলে আসবো, এই ওজোন স্তরে বিশেষ করে ওজোন সেক্রেটারিয়েট গঠন করা হয়েছিল। তো কেনিয়ার নাইরোবিতে UNEP সদর দপ্তর অবস্থিত। এটি এই মন্ট্রিল প্রোটোকলের প্রশাসনিক কাজ পরিচালনা করে। তাহলে কি হলো, হেডকোয়ার্টারটা কোথায়? কেনিয়ার নাইরোবিতে। ওকে। মোপ অর্থাৎ মিটিং অফ দ্য পার্টিজ,
সর্বোচ্চ শাসন ও সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা, এটি বছরে একবার হয়ে থাকে, মিটিং অফ দ্য পার্টিজ। ওপেন এন্ডেড ওয়ার্কিং গ্রুপ, অর্থাৎ এই যে মিটিং অফ পার্টিজ কে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সহায়তা এবং বৈজ্ঞানিক দিক নির্দেশনা প্রদান করে। এবার আসি ইউনিভার্সাল রাটিফিকেশন। দ্য ফার্স্ট ইউএন ট্রিটি, ইতিহাসের প্রথম জাতিসংঘের চুক্তি যা পৃথিবীর প্রতিটি দেশ দ্বারা অনুমোদিত হয়েছিল। এখানে 196টি জাতিসংঘ রাষ্ট্র ও ইউট ছিল। নাও আইনি কাঠামো, যেটা মন্ট্রিল প্রটোকলে বলা হয়েছে। তো প্রথমত আমরা যদি আসি আর্টিকেল 2, কন্ট্রোল মেজার্স, অর্থাৎ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিতে হবে। আর্টিকেল 4, কন্ট্রোল অফ ট্রেড উইথ নন পার্টিজ, অসদস্য দেশগুলির সাথে বাণিজ্য নিয়ন্ত্রণ করা। মন্ট্রিল প্রটোকল যে আইনি কাঠামোর উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে তা হচ্ছে আর্টিকেল 5, স্পেশাল সিচুয়েশন অফ ডেভেলপিং কান্ট্রিজ, অর্থাৎ উন্নয়নশীল দেশগুলোর বিশেষ পরিস্থিতি নজর রাখতে হবে। আর্টিকেল 7, রিপোর্টিং অফ ডেটা রিপোর্টিং বা তথ্য প্রদান। আর্টিকেল 8, যেখানে নন কমপ্লিয়েন্স, নিয়ম লঙ্ঘন বা অমান্যকরণ নিয়ে কথা বলা হয়েছে। আর্টিকেল 10, যেখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, প্রযুক্তিগত সহায়তার কথা বলা হয়েছে। এবারে আসবো মাল্টিল্যাটারাল ফান্ড ইঞ্জিন ফ্লোচার্ট অফ আমাদের এই মন্ট্রিল প্রটোকল, অর্থাৎ বহুপাক্ষিক তহবিল ইঞ্জিন, যেটি স্থাপিত হয়েছিল 1991 খ্রিস্টাব্দে, যেখানে মানে এই বহুপাক্ষিক তহবিল ইঞ্জিনের মাধ্যমে আমাদের এই মন্ট্রিল প্রটোকলটা অধিকভাবে কার্যকারী হয়েছে। যেখানে যে প্রটোকলগুলির পেছনে যে আমাদের যে বিশেষ বিশেষ যে পদক্ষেপগুলি বা বিশেষ বিশেষ তত্ত্বাবধায়ক ছিল, তার মধ্যে এক হচ্ছে ইউএনইপি, ইউএনডিপি, ইউএনআইডিও এবং ওয়ার্ল্ড ব্যাংক। এরা প্রত্যেকে সপ্রয়াস করে তারা চেষ্টা করেছে যে এই যে ওজোন স্তর হ্রাসকারী উপাদান সেগুলোকে কি করে কমানো যায় তার প্রয়াস। তো তারা মূলধন ও প্রযুক্তিগুলি 4টি প্রধান জাতিসংঘ সংস্থা, কি কি বললাম, ইউএনইপি, ইউএনডিপি, ইউএনআইডিও এবং ওয়ার্ল্ড ব্যাংক, এর দ্বারা পরিচালিত হয়। এবারে আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তা শুধুমাত্র তো সেই উন্নয়নশীল দেশগুলিকে প্রদান করা হলে তো চলবে না। যাদের মাথা পিছু বার্ষিক একটা উৎপাদন এবং তাদের ব্যবহার অবশ্যই এই 0.3 কেজির মধ্যে রাখতে হবে। নিম্ন আয়ের দেশগুলিকে অর্থনৈতিক বিপর্যয় ছাড়াই দ্রুত ওডিএস প্রযুক্তিতে সুইচ করতে সক্ষম করে তুলতে হবে। উন্নত দেশগুলো তো অলরেডি প্রস্তুত, কিন্তু উন্নয়নশীল দেশগুলিকেও আর্থিক সাহায্য দিয়ে তাদেরকে নন ওডিএস টেক দিয়ে তাদেরকে সর্বোপরি তৈরি করে ফেলতে হবে, তাতে তারাও যেন এই ওজোন স্তর ধ্বংসকারী উপাদানগুলোকে কমাতে পারে। এবার আসবো গ্লোবাল ইম্প্যাক্ট ড্যাশবোর্ড, বৈশ্বিকভাবে প্রভাবটা কি। 98% 1990 সালের মাত্রার তুলনায় ব্যবহার হ্রাস হয়েছিল। 280 মিলিয়ন মানুষের স্কিন ক্যান্সার ইনসিডেন্টস এক্সপেক্টেড টু বি অ্যাভয়েডেড, এত মানুষের স্কিন ক্যান্সার থেকে মুক্তি হয়েছে। 1.6 মিলিয়ন মানুষ যারা ক্যান্সারে মারা যেত, সেই রোগ থেকে বাঁচানো যাচ্ছে। এছাড়া 2050 সালের প্রতি যে টার্গেট রাখা হয়েছে, ওজোন স্তরের সম্পূর্ণ পুনরুদ্ধারের একটা প্রাক্কলিত বয়স তারা অনুমান করে রেখেছে। অর্থাৎ এগুলো তখনই সম্ভব হয়েছে যখনই সমস্ত দেশগুলি এগিয়ে এসেছে। তাই দেশগুলোর দ্বারা গৃহীত এই সফল আন্তর্জাতিক পরিবেশগত পদক্ষেপটি আমাদের কিন্তু মাথায় রাখতেই হবে। এবার আসবো কনসেপচুয়াল ব্রিজ ডায়াগ্রাম। এই
প্রোটোকলের সাথে যুক্ত দ্য কিগালি অ্যামেন্ডমেন্ট খুব খুব গুরুত্বপূর্ণ। এখানে যে ওজোন স্তর যে ডিস্ট্রয়েড হয়েছে, এই ডিস্ট্রয়েড হওয়ার পেছনে আরো কিছু কারণ রয়েছে, ট্র্যাপড হিট, ক্লাইমেট চেঞ্জ। এই পেছনে যেমন করে সিএফসি রয়েছে, ঠিক তেমনি ভাবে আরো কিছু রয়েছে, এবং সেগুলোকে আমাদের কন্ট্রোলের জন্য, যেমন হচ্ছে 135 গিগাটনস অফ কার্বন ডাই অক্সাইড ইজ ইকুইভ্যালেন্ট রিডিউসড ইন 1990 থেকে 2010। 1990 থেকে 2010 মধ্যে এই পরিমাণ কিন্তু কার্বন ডাই অক্সাইড কমানো হয়েছে। তো এই সংশোধন বা এই যে কিগালি অ্যামেন্ডমেন্ট মন্ট্রিল প্রোটোকলের এই বিশেষ কিছু, এখানে কিছু হিডেন ক্লাইমেট চুক্তি করা হয়, যেমন হচ্ছে দ্য ডুয়াল থ্রেট, বেশিরভাগ ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ একই সাথে অত্যন্ত শক্তিশালী গ্রিন হাউস গ্যাস। আর কি দ্য অ্যাক্সিডেন্টাল ক্লাইমেট উইন্ড, এই যে ওজোন স্তর ধ্বংসকারীর এই ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার মাধ্যমে মন্ট্রিল প্রোটোকল বিশ্বব্যাপী গ্রিন হাউস গ্যাস নির্গমন বছরে 11 গিগাটন কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণও হ্রাস করেছে। এই কিগালি অ্যামেন্ডমেন্ট প্রোটোকলের একটি ইচ্ছাকৃত বিবর্তন, যা এইচএফসি কে লক্ষ্য করে তৈরি। এই রাসায়নিকগুলো ওজোন স্তর ক্ষতি করে না, তবে বিশ্বব্যাপী তাপমাত্রা মারাত্মকভাবে প্রভাব ফেলে। তাই ওজোন স্তর ধ্বংস না করলেও এই এইচএফসি কে কিন্তু কন্ট্রোল করতে হবে। এবার আসবো ধাপে ধাপে প্রত্যেকটা স্টেপে কি হয়েছিল। প্রথমে আসবো লোকাল অ্যাকশন, স্থানীয় পদক্ষেপ কি ছিল। তো ভারত 1992 সালে আর্টিকেল 5-এ দেশ হিসাবে স্বাক্ষরকারী হয়, যা 7টি প্রধান ওডিএস অর্থাৎ ওজোন ডিপ্লিশন যে স্টেট, সিএফসি 11, সিএফসি 12 এবং হ্যালান সহ হ্রাস করতে বহুপাক্ষিক তহবিলের সহায়তা যোগ্য। কি কি? নাম্বার 1, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, MOEFCC, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনের মন্ত্রণালয়। এস্টাবলিশমেন্ট অফ দ্য স্পেশালাইজড ওজোন সেল, বিশেষিত ওজোন সেল প্রতিষ্ঠা করা। এবং তৃতীয়, এনহ্যান্সড অফ দ্য ওজোন রিপ্লেটিং সাবস্টেন্সেস রুল, ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ বিধিমালা। আমি সলিউশন বলছি বারবার, সাবস্টেন্স যেটা। তো সফল ওডিএস উৎপাদক, বিক্রেতা, আমদানিকারক ও মজুতকারকদের জন্য বাধ্যতামূলক করা। এবারে এই মন্ট্রিল প্রোটোকল সত্যি কি কাজ করলো বা তার লিজেসি কি থাকলো। সো ওয়ার্ল্ড ওজোন ডে 1987-এ মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরের দিনটিকে স্মরণ করে 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজোন দিবস হিসেবে পালিত হয়। মাথায় রাখতে হবে, কাজটি এখনো শেষ হয়নি। ক্রমাগত আইন মেনে চলা এবং বৈজ্ঞানিক সতর্কতার মাধ্যমে পৃথিবীতে স্ট্র্যাটোস্ফিয়ারিক ঢাল 2050 সালের মধ্যে সম্পূর্ণ পুনরুদ্ধার পথে চালিত করাটাই হচ্ছে মেন টার্গেট। এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি মন্ট্রিল প্রোটোকল থেকে আপনাদের বুঝতে সুবিধা হয়েছে। যদি আর কোনো টপিক আপনারা ইন ডিটেল জানতে চাই, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আলোচনা করতে।